জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে গণনা শুরু শুক্রবার হলেও সকাল 8টা পর্যন্ত 21টি হলের মধ্যে মাত্র 18টি হলের ফলাফল প্রকাশ করতে পেরেছে। তবে কেন্দ্রীয় সংসদের ব্যালট এখনও গণনা শুরু হয়নি। হলগুলোর ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে। এতে শুক্রবার বিকেল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে অংশ নেওয়া 7টি প্যানেলের মধ্যে 4টি প্যানেল অনিয়মের অভিযোগ তুলে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই দাবিতে ছাত্রদল মনোনীত প্রার্থীরা সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রহসনের নির্বাচন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। আর রাত 1টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট না করলেও কমিশনের প্রতি অনাস্থার কথা তুলে ধরে বাকছাস মনোনীত প্যানেলের প্রার্থীরাও। এদিকে প্রার্থীদের উত্থাপিত অভিযোগগুলোর খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন আছেন, ওনারা আসলে এই দায় কোনোভাবে এড়াতে পারেন না। কারণ শুরুতেই সিদ্ধান্ত ছিল যে আসলে ওএমআর মেশিন যেহেতু কেনা হয়েছে ওএমআর মেশিনেই ভোট কাউন্ট হবে। কিন্তু একটা দলের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন হুট করে সিদ্ধান্ত চেঞ্জ করে বললেন যে আসলে ভোট গণনা হবে ম্যানুয়ালি। ভোট গণনার যে ক্ষতি বা যে পরিণতি সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এখানে এই আধুনিক যুগে এসেও আমরা যে পুরাতন পদ্ধতিতে যে জাকসুর যেই ভোট গণনা পদ্ধতি সেটা কিন্তু আসলে সকলের জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুন হোসাইন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ভোট গণনা কখন শেষ হবে এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। আপনি তো সেখানে রয়েছেন, কেমন দেখছেন পরিস্থিতি আসলে? লাবণী, আজকে যেহেতু শুক্রবার সেই জন্য জুমার নামাজের জন্য এবং দুপুরের মধ্যাহ্নভোজের জন্য ভোট গণনা কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 2টার পর আবার ভোট গণনা শুরু হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে 21টি। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে 19টি হলের ভোট গণনা শেষ হয়েছে আর 2টি হলের ভোট গণনা বাকি রয়েছে। তো মধ্যাহ্নভোজের পর আবার ভোট গণনা শুরু হবে 2টার পর। সেখানে হল সংসদের যে আরও 2টি হল বাকি রয়েছে সেটা গণনার পর ছাত্র সংসদ অর্থাৎ কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। তারপর বিকেলের পর শেষ না হলে সন্ধ্যার পরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের নির্বাচন কমিশন সেটি জানিয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদের ভোট গতকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলমান ছিল। তো এই ভোট গণনাকে কেন্দ্র করে সিনেট ভবনের চারপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি। ভোট গণনা শুরু হলে আমি আবার এখান থেকে তথ্য নিয়ে পরবর্তী সংবাদে আরও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের ভোট গণনা সহ অন্যান্য বিষয়ের সকল তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন। দর্শক, যেমনটি বলছিলাম যে জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তার জানাজার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। আমরা যুক্ত হচ্ছি রায়ানের সাথে। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। উনি মাত্রই একটু আগে জানাজা শেষ হয়ে গেছে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যে আছে প্রধান ফটক সংলগ্ন মসজিদের জুমার নামাজের পরে পার্শ্ববর্তী যে সেন্ট্রাল ফিল্ড আছে সেন্ট্রাল ফিল্ডে জানাজা নামাজ শেষ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত লাশবাহী যে ফ্রিজিং গাড়ি সেই ফ্রিজিং গাড়ি এখনও পর্যন্ত এখানে আছে। এখানে শিক্ষক আছেন, শিক্ষার্থীরা আছেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা যারা আছেন তারাও আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন দুজনে উপস্থিত হয়েছেন এই তাকে শেষ বিদায় জানাতে, তার মরদেহের প্রতি শোক জ্ঞাপন করতে। এখানে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষক আছেন, সবাই কিন্তু কান্নারত অবস্থায় আছেন এবং তাদের একটাই কথা যে স্ট্রেসের মধ্য দিয়ে আসলে তিনি গেলেন বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা নিয়মিত গত 2-3 দিন ধরে যাচ্ছেন, এই বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না। অর্থাৎ এই জাকসু নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন 1,32,00,000 টাকা বাজেট চেয়েছে, যেটা সর্বোচ্চ বাজেট। এই বাজেট চাওয়ার পরও তারপর
তারপরও কিভাবে এত অগোছালো এবং কিভাবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, যে নির্বাচনে কোনো শৃঙ্খলা নেই এবং যে নির্বাচনে একের পর এক এরকম আমরা অভিযোগ শুনতে পাচ্ছি প্রার্থীদের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে। এবং আজকে সকালে তো একজন শিক্ষক মারাই গেলেন, যিনি গতকাল সারাদিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পর আসলে তিনি আজকে আবার সকালে এসেছিলেন দায়িত্ব পালন করার জন্য, কিন্তু তিনি আসলে সিনেট হল পর্যন্ত ঢুকতে পারেন। তার আগে তিনি সেখানে মাথা ঘুরে পড়ে যান দরজার মুখে। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। এখন তার গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়া হবে, এই গাড়িটি পাবনায় চলে যাবে। আমরা যদি একটু কথা বলি, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি কথা বলছেন আমাদের এখানে ওনার মৃত্যুর বিষয়ে। পরিকল্পনা মতোই মৌমিতার যাত্রা এখানে শেষ হলো। তো আমরা সবাই দোয়া করি শিক্ষক সমিতির তরফ থেকে, তার জন্য আমাদের দোয়া থাকবে। আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করেন, তার পরিবার যেন ভালো থাকে। এই পরিস্থিতিতে যে শোকাবহ একটা অবস্থা, সেই পরিস্থিতি যেন তারা মানিয়ে নিতে পারে। আর আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যেন প্রশাসন তাদের যে ধরনের সার্ভিস বেনিফিটগুলো আছে সেটা যেন দেন, এবং পাশাপাশি তার প্রতি যতটুকু সম্মান দেখানোর আমরা শিক্ষক কমিউনিটি সেটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকবো। আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন। স্যার একটু কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যাবত আসলে ভোট গণনা হচ্ছে, মানসিকভাবেও তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিক এটা আসলে মানে কিভাবে আপনারা সলভ করতে পারেন, কিংবা এটা কি কোনো আরো অনেকেই তো অসুস্থ হতে পারে, এটা খুবই স্বাভাবিক। অনেকেই খুব স্ট্রেসের মধ্যে আছে এবং এই ধরনের সমস্যা হয়তো হতে পারতো। আমরা আশা করি যাতে না হয়। এখন আসলে এটা এই মুহূর্তে আসলে কোনো কিছু করার নাই আর কি। যেই প্রসেসে ভোটটা অ্যারেঞ্জ করার কথা ছিল এতদিন পরে হচ্ছে, সেখানটায় কিছু লিমিটেশন তৈরি হয়েছে, যেটার ফলে আসলে এই সিচুয়েশনগুলো আসলে হচ্ছে। অবশ্য মৃত্যু কখন হবে এটা তো কেউ আমরা বলতে পারি না আর কি, এটা আল্লাহর হাতে। শুনছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারাও বলছেন যে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন চলছে, এটি আসলে তারাও কাম্য, তাদের কাছেও বিষয়টা কাম্য না। তো লাবণী, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা গেছেন, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এজন্য ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ গণ্ডগোল পাকানোর চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে। ভারতে পালিয়ে যাওয়ায় দলটির ভোটাররাও শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। 2024-এর জুলাই আগস্টে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের রাজপথ রঞ্জিত হয় স্বৈরাচারের বিরুদ্ধে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এতে যোগ দেয় ছাত্ররা। 3 জনের মধ্যে একজন ইতিমধ্যে পদত্যাগ করে নেতৃত্ব দিচ্ছেন একটি রাজনৈতিক দলের। স্বৈরাচারের বিপরীত দিকটাই গণতন্ত্র। এজন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সে পথে হাঁটার জন্য নিরপেক্ষ সরকার খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিবও জোর দিলেন সেই সরকারের। 71-কে বললেন পদত্যাগ করতে হবে ছাত্র উপদেষ্টাদের। 2 জন ছাত্র বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা ইউনূস সাহেবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। দেশের অন্যতম বড় দল ছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে তাদের পতন হলেও যে কোনো উপায়ে ফিরে আসার চেষ্টা করছে দলটি। মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের সময়ও তারা গন্ডগোল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের পক্ষে অসম্ভব কিছুই না, আমি আবার বিশ্বাস করি। এই জন্য যে আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত দল, মানে এটা ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। করেছে যেমন অতীতে, আবারও প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে ষড়যন্ত্র না করে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাংলাদেশের যে ভোটাররা আছে আওয়ামী লীগের, এরা কিন্তু আপনার খুব অসন্তুষ্ট তাদের উপরে।
যে তাদেরকে এইভাবে বিপদগ্রস্ত করে দিয়ে তারা চলে গেছে, ফেলে চলে গেছে। লিডারশিপ ইজ সো সেলফিশ যে সবকে ফেলে টেলে পালিয়ে গেল, এবং আমরা এখানকার যারা কমন ওয়ার্কার্স আছে, লিডার্স আছে, তাদের কথা তারা চিন্তা করলো না। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করা উচিত নয়, জাকসু ভোট প্রসঙ্গে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচার ফিরবে বলেও মনে করেন তিনি। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। সে মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমির নির্বাচন হয়েছে। কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট, তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। ৭১-এর গণহত্যাকারী ও 24-এর গণহত্যাকারী এক হওয়ার চেষ্টা করছে। এদের একজন আছে প্রকাশ্যে, আরেকজন অপ্রকাশ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্রের পতন ঘটানো, আর স্বৈরতন্ত্রের পতন মানে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তাই কোনোভাবে নির্বাচন বন্ধ করা যাবে না মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন বন্ধ করলে দেশ অস্থিতিশীল হবে, আর দেশ অস্থিতিশীল হলেই আধিপত্য শক্তি দেশে ভর করবে। তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা একটা কঠিন মুহূর্ত অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই, যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং 24-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল 50 বছর আগে আর 50 বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে। নানানভাবে তারা এক হচ্ছে, এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক, অশুভ শক্তি। এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে, একজন প্রকাশ্যে আছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় রেলওয়ে প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অন্য এক প্রশ্নে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে। এ সময় তিনি প্রকল্প এলাকায় কবি ফররুখ আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন।
রাজধানীর বাজারে কাঁচা পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের। বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে মাছ মুরগিরও। ছুটির দিনে বাজারে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। দর্শক আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহেও সবজিতে ফেরেনি স্বস্তি। অধিকাংশ সবজির দাম এখনো ৮০ টাকার উপরে। এ সপ্তাহে সিম ১২০ থেকে ৩০, করলা ৬০ থেকে ৭০, বরবটি ও ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে আর কি মালের দামটা কম, আমার বৃষ্টি কমে যায় তো মালের দাম বাড়তি হতো। গত শুক্রবারে আমি আসছিলাম, তখন যেটা ছিল এর থেকে আজকে 10-20 টাকা কম। তরকারি তো মোটামুটি ভালো আছে। পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা, কিনলাম ৭৫ টাকা। আলু কিনছি 22 টাকা, ছিল 25 টাকা। করলা গেছে সপ্তাহে 100 টাকা, 110 টাকা, 90 টাকা এমনিকে বেচা হয়েছে। আজকে 70 টাকা, 80 টাকা করে বিক্রি করতেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। ব্রয়লার আপনার 180 টাকা কেজি। সোনালীর দাম কমে নেই, বাড়ে নেই, সেমই আছে। আগে 300 ছিল, গেছে সপ্তাহে 300, এই সপ্তাহে 300। এমন অস্বস্তি মুদি বাজারেও কোনো সুখবর নেই ক্রেতাদের জন্য। সরবরাহ ঠিক থাকলেও ইলিশ সহ সব ধরনের মাছ বাড়তি দরে বিক্রি হচ্ছে। এটা মনে করে বাটা মাছ বাইকে 250 টাকা করে বিক্রি করতেছি। গত সপ্তাহে বেশি 240, শুক্রবার 10 টাকা বাড়তি। চড়া বাজার দর নিয়ে অসন্তোষ প্রকাশ করছে ক্রেতারা। এটা আমাদের ক্রয় সীমার বাইরে। বাজারে ভাই মোটামুটি সব জিনিসের দামই এখন বাড়তি। হ্যাঁ, এখন তো আসলে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য খুবই কষ্টকর। মানুষ চলবো কিভাবে, খাবো কিভাবে? সঠিক বাজার মনিটরিং না থাকায় সংকট কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। শাহরিয়ার ইমতিয়াজ, সোহান, ৭১, ঢাকা। চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল নেই। কোথাও দাম কমে সামান্য স্বস্তি মিললেও কোথাও আবার হঠাৎ করেই বেড়ে যাচ্ছে দাম। বিশেষ করে শুক্রবার বেড়ে যায় সমস্ত পণ্যের দাম। এ সপ্তাহে মুরগি, পেঁয়াজ ও ডালের দাম বাড়তি রয়েছে। সবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কম, তবে চড়া মাছের বাজার। ক্রেতারা বলছেন নিয়মিত মনিটরিং না থাকায় দামের অস্থিরতা দূর হচ্ছে না। জহিরুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার। ঝিঙ্গা, পটল, বেগুন, আলুর সরবরাহ বেশ ভালো, তাই বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ঝিঙ্গা ৮০, বেগুন ১০০, টমেটো ১২০, শসা ৬০ ও আলু 25 টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন এই দাম এখনও সাধারণের নাগালের বাইরে। গত সপ্তাহে আপনার 10 টাকা সবগুলো বাড়তি ছিল। সবজি সরবরাহ আগের থেকে মোটামুটি বাড়ছে। যদি 2 রকমের সবজিও নিয়ে নেন, আপনার মিনিমাম 400 টাকার উপরে চলে যায়। তো সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি হয়ে যায় আর কি। বাজারে সামুদ্রিক ও মিঠা পানির মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি পয়সা। অনেকেই বলছেন আয় রোজগারের সাথে বাজার দর মেলাতে পারছেন না তারা। বেশি করে মাল ছাড়ে, ওরা যদি না ছাড়ে তাহলে আমরা তো পাই না। যার জন্য আমরা একটু দাম দিয়ে কিনতে হয়, আমরাও বেশি দিয়ে বেচতে হয়। এটা আমাদের কোনো কিছু করার নেই। আগের তুলনায় অনেক বেশি। এটা হঠাৎ করে মাছের তো আর নতুন করে বিদেশ থেকে আসতেছে না, ডলারের দামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে মাছের দাম কেন বললো আমরা বুঝতেছি না। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 ও 180 টাকায়। দেশি মুরগি আগের দাম 580 টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া, কেজি 850 থেকে 950 টাকা। খামারেরা বলতেছে যে আপনার এই ফিডের দাম বাড়তি, আপনার যে মুরগি খাবারটা ওটার দাম বাড়তি। কর্ণফুলী বাজারে গেলে আপনার 10 টাকা বাড়তি, কাজিডেরে আসলে 15 টাকা বাড়তি। কিন্তু বাড়তি জিনিসটা তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ওইখান থেকে বেড়ে আসতেছে, কিন্তু ওইখানে যাচাই বাছাই করবে কি? আদা ও রসুনের দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। ভারতীয় পেঁয়াজ 20 টাকা এবং দেশি পেঁয়াজ 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি 100 ও 90 টাকায়। চালের দাম কিছুটা কম, তবে বেড়েছে ডালের দাম। ডাল ছিল আগে ধরুন 120-30 টাকা, এখন ওই ডাল আমাদের কিনা পড়তেছে এখন 155 বা ফকার ভেদে 60 টাকা। বেতনটা ফিক্সড, এটা তো ওঠানামা করে না। তো এখানে যদি দাম বেড়ে যায় তাহলে আপনার এটা প্রভাবটা পড়ে, আমাদেরকে মানে খরচাটা একটু কমাই ফেলতে হয়। ক্রেতাদের অভিযোগ বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় দামে অস্থিরতা তৈরি হচ্ছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 16তম প্রয়াণ দিবস আজ। গুণী এই শিল্পীর মৃত্যুদিনে নেই সরকারি কোনো আনুষ্ঠানিকতা। সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক ও ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বাউল সঙ্গীতের এই মহাজনকে স্মরণ করছেন তার ভক্ত ও অনুরাগীরা। বাউল সাধকের সৃষ্টকর্ম সংরক্ষণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংস্কৃতিপ্রেমীরা। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন।
তিনি সহজ কথা ও সুরে জীবন ও সমাজের অনেক গুরুত্বপূর্ণ উপাখ্যান তুলে ধরেছেন গানে। সেসব গান আজও মানুষের হৃদয়ে বাজে। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। পারিবারিক অভাব অনটনের কারণে পড়ালেখার সুযোগ হয়নি তার। দারিদ্র্যের সাথে আজন্ম সখ্য করে জীবন কাটিয়ে দিয়েছেন মাটি ও মানুষের এই শিল্পী। স্বশিক্ষায় ভর করে আব্দুল করিম বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ভিন্ন স্বাধিকার আন্দোলনের বার্তা ছড়িয়েছেন তার গানে। আমৃত্যু, সমাজের শোষণ, বঞ্চনা আর নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে তার কণ্ঠে। উনি মানুষকে নিয়ে গান বলছেন, মানুষ হওয়ার জন্য, সাম্প্রদায়িকতা দূরকরণের জন্য উনি বলেছেন। যে গানগুলো আমাদেরকে দিয়ে গেছেন, আমরা এই গানের প্রতি অনেক চর্চা করি। বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2001 সালে পেয়েছেন 21 পদক। বাংলা একাডেমি সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমাদের গর্বের জায়গা। আমাদের সুনামগঞ্জের একজন সুনামধন্য এবং গুণী ব্যক্তি, কিংবদন্তি এই বাউল সম্রাট ছিলেন। আমরা জানি ওনার প্রয়াণ দিবস, তো অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি ওনার এই শিল্পীর প্রতি। ওনারই গান অনেকে বিকৃত সুরে গান করেন এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি আমরা শুনেছি একটি মামলা হয়েছে। আমরা চাই যাতে আমাদের এই গুণীজনের গান যারা গাইবেন তারা অন্তত প্রকৃত সুরে গান গাইবেন। কিন্তু এবার এই বাউলের মৃত্যুদিনে সরকারি কোনো আনুষ্ঠানিকতা নেই। ঘরোয়া পরিবেশে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই সুরসাধককে স্মরণ করার কথা জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। ওনার ইতিমধ্যে যতগুলো গান আছে এর মধ্য থেকে 108টি গান বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংরক্ষণ করতে পেরেছিল। আর পরবর্তী গানগুলো সংরক্ষণের জন্য আমাদের আব্দুল করিমের ওনার যে ছেলে আছেন শানুর জালাল, উনি একটি প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবের আলোকে বাংলা শিল্পকলা একাডেমি সিদ্ধান্ত নেবে। বাউল আব্দুল করিমের গান ও দর্শন তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাঁর সৃষ্টিকর্ম ধরে রাখতে বাউল একাডেমি প্রতিষ্ঠার দাবি বাউল পুত্রের। যদি সরকার আমাদের একটু সহযোগিতা করতো, এখানে একটা মানুষ আসলে একটা টাকার মতো একটা একাডেমি হইতো, তাহলে একটা গবেষণা কেন্দ্র হইতো। শাহ আব্দুল করিমের জীবিত শিষ্যভক্ত যারা আছে বা আমি আছি, এই গানগুলা গবেষণার জন্য একটা গবেষণা কেন্দ্রের দরকার। 2009 সালের 12 সেপ্টেম্বর পরলোক গমন করেন বাউল সম্রাট আব্দুল করিম। শরীফ আজাদ প্রীতম, 71। দুর্গাপূজার প্রস্তুতি চলছে নরসিংদীতে। দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। কারিগররা বলছেন গত বছরের তুলনায় চাহিদা ভালো থাকলেও প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম মিলছে না। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষের দিকে। আর এই কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরো জেলায় চলছে নানা প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা বলছেন প্রাথমিক কাজ শেষ করে প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়। এরপর প্রতিমাগুলো বিভিন্ন অলংকারে সাজিয়ে মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে। তারা জানান গত বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা ভালো, তবে প্রতিমা তৈরিতে ব্যবহার করা জিনিসপত্রের দাম, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে দামে। গত বছর যেভাবে বিক্রি করা হয়েছে তার তুলনায় এবছরও ওরকম দামে বলে, কিন্তু আসলে গত বছর তো সরকার বদল হওয়ার কারণে আর কি আমরা ব্যবসা করতে পারি নাই, কম দামে আর কি বিক্রি করছি। খেলমারি দিছি, শুকাতে দিছি, এটি শুকালে তারপরে ফিনিশিং কাজ হবে, বেলে মাটি দিতে হবে। মাটির কাম কমপ্লিট করে রং ধরবো, এটা তো আমরা বসে আমার সাথে বানাইতেছি। আমরা 22টা মূর্তি বানাইছি আর কি। 22টায় কারখানার কাজ, গুড়াগাড়ি কাজও আছে। সকাল 8টা থেকে মনে করেন রাত 2টা পর্যন্ত কাজ করতে হয়। মানে যে হিসাবে মনে করেন আমরা দাম, সেই হিসাবে আমাকে পোষায়, মনে করেন আমার বেতন পোষায় না। আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাইছে, কিন্তু তেমন বৃদ্ধি না। 5,000 টাকা আমাদের এক্সট্রা লাগতেছে, 45,000 টাকা। কিন্তু বাজেট অনুযায়ী মূর্তির কোয়ালিটি খুবই ভালো এখানে। আমাদের সাধ্যমতো এখান থেকে মূর্তি নিতে পারি, আর আগের যে বাজেট ছিল এই বছর একই বাজেটের মধ্যে আমরা মূর্তি নিতে পারছি। পুরো জেলায় এবার 340টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর এর জন্য নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। প্রতিমা শিল্পীদের যে কারখানাগুলি রয়েছে আমাদের নরসিংদীর বেশ কয়েকটি, ওখানে কিন্তু নিয়মিত কিন্তু এই আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর লোকজন তাদেরকেও কিন্তু দেখভাল করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। তো এছাড়া আমরা মনে করি যে নরসিংদী জেলা বিগত দিনের চেয়েও বিগত বছরের থেকেও এবার অনেক উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা সার্বজনীন যে শারদীয় দুর্গোৎসব আমরা পালন করব। এই উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয় মহাষষ্ঠী থেকে, আর আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। এরপর 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। মনিরা কাজুরি, 71। এবার আন্তর্জাতিক। নেপালের রাজধানী কাঠমান্ডু, ভক্তপুর, ললিতপুরে কারফিউ চলছে। তবে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য কিছু সময় কারফিউয়ে শিথিলতা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। তবে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দেশজুড়ে চলা জেএনজিদের এই বিক্ষোভে এখনও পর্যন্ত নিহত হয়েছেন 34 জন আর আহত হয়েছেন 1368 জন। নেপালের নিরাপত্তার ভার সেনাবাহিনীর হাতে। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পরই দেশজুড়ে কারফিউ জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সেনাবাহিনী। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ জারি আছে নেপালে। এরপর সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত আবারও কারফিউ থাকবে। জরুরি প্রয়োজনে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভোর 6টা থেকে সকাল 11টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে সাংবিধানিক বিশেষজ্ঞদের সাথে বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে অনীহা প্রকাশ করেন রাষ্ট্রপতি পৌডেল। তার আশঙ্কা, পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকার প্রধান নিয়োগের সম্ভাব্য সমাধান নিয়ে বৈঠক করেছেন পৌডেল ও কার্কি। কার্কির যুক্তি, সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট না ভেঙে তা সম্ভব নয়। তবে রাষ্ট্রপতি পার্লামেন্ট রেখেই তাকে প্রধানমন্ত্রী করার পথ খুঁজছেন। 2 দিনের এই বিক্ষোভে হিমালয় কন্যা খ্যাত দেশটিতে প্রাণহানির পাশাপাশি সরকারি অবকাঠামোর ক্ষতি হয়েছে 20,000 কোটি রুপিরও বেশি। সিংহদরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, অমূল্য ঐতিহাসিক নথি, দলিলপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রদেশেও প্রাদেশিক পরিষদের ভবন, মুখ্যমন্ত্রীর কার্যালয়, কারাগার, থানা, ভূমি রাজস্ব দপ্তর ও ডজন খানেক পৌরসভা কার্যালয় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে 200 বিলিয়ন রুপির এই হিসাব প্রাথমিক। চূড়ান্ত পুনর্গঠন ব্যয় এর চেয়ে অনেক বেশি হতে পারে। চৈতি সরওয়ার, 71।